আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে সমর্থকদের সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। লুটেরাদের জব্দ অর্থ ও শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন, পাচার টাকা দেশে আনতে 4-5 বছর লাগবে মনে করেন গভর্নর। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আবারও বললেন তারেক রহমান। ক্রীড়া সহ সব ক্ষেত্রের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও নেটিজেনদের প্রতিক্রিয়া। এবং বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর, সঙ্গীতের মহা উৎসবে সেরা কণ্ঠ বিজয়ীদের নাম ঘোষণা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে মঙ্গলবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। পঞ্চম দিনের মতো দিনভর অবস্থান কর্মসূচি পালনকালে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছেন সমর্থকরা। মাসরুর শাকিলের রিপোর্ট। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। সকাল 10টা থেকে মিছিল নিয়ে ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে আসতে থাকে। দুপুর হতে হতে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপশাহ মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। বিকাল 4টা পর্যন্ত অবস্থান নেয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। আদালতের রায় মেনে নিয়ে আপনারা জননেতা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইশরাক হোসেনকে শপথ পাঠ করান এবং দায়িত্বভার দিয়ে দেন। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এনসিপি নেতা সার্জিস আলম অবৈধ নির্বাচনের মেয়র হয়ে ইশরাককে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা না দেওয়ার আহ্বান জানান। তবে তার স্ট্যাটাসে করা মন্তব্যে ইশরাক বলেছেন, আদালত নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার প্রমাণ আছে। তিনি জাতিকে পুরো বিষয়টি জানাবেন বলেও লিখেছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। লুটেরাদের জব্দ করা অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে ব্যয় করা হবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, লুট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ কি করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক। সভায় সবাইকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আলাদা তহবিল করে এই অর্থ ব্যয় করা হবে। তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, একাধিক দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ হয়েছে। সেসব দেশ অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে বিভিন্ন নাগরিকত্ব
তারা ক্যান্সেল করতে পারে। বিদেশে পালিয়ে যাওয়াদের কি পরিমাণ অর্থ সরকার জব্দ করেছে এমন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, অভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 কোটি টাকা আর কি। বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে $164.03 মিলিয়ন। স্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অর্থ ফিরিয়ে আনা, জব্দ করা অর্থ গ্রাহক ও ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়া সহ এ সংক্রান্ত সব সিদ্ধান্ত হবে আইনের মাধ্যমে। গণমাধ্যম, মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করে একটা জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে, এখন দেশটাকে গড়তে হবে। লন্ডনে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়াক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে রাজনীতিবিদ সহ সবাই মিলে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনাও জানান তিনি। এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর কোনো ম্যান্ডেট নেই, তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তাও জানে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, রোডম্যাপ ঘোষণা করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর ছিল অন্যতম কাজ, কিন্তু তা বাদ দিয়ে আর সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অন্তর্বর্তী সরকার। মিয়ানমারকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশ কি ফ্রন্টলাইন স্টেট হওয়ার শঙ্কায় পড়ছে কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শিরোনামে সংলাপ। মূল প্রবন্ধে সরকারকে সতর্ক করে ডক্টর দেবপ্রিয় বলেন, অর্থনীতিতে স্বস্তি না থাকলে বাকি সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। আপনারা মনে করে দেখেন, যখন একটু টাকার দাম ঠিক হলো, আমাদের মূল্যস্ফীতি একটু ঠিক হলো, তখনই যখন একটু স্বস্তির মধ্যে আসলো মধ্যবিত্ত, তখনই আলোচনা শুরু করলো কি 5 বছরের জন্য সরকার। দেখেন কিরকম দাঁড়ায় যে আপনি অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে অন্যান্য যে সংস্কার করছেন ওইটা আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এইটার ফলে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইন্টিরিয়ার গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে এবং এরা কোনো ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি। বাংলাদেশের আগামী দিনে এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলের জন্য কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি। আমরা সব কিছুকে বাইপাস করে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, এখানে কি করতে চাচ্ছি, এটা তো ইটস নট অন। এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি
দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম লিপিবদ্ধ করে প্রকাশিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা বিপ্লবের মাধ্যমে আসা সরকারের কাছে প্রত্যাশা এবং না পাওয়ার হতাশা তুলে ধরেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকারে থাকা কিছু মানুষের কথা ও কাজে দেশে নতুন সংকট তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে সরকার কি করছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে সিপিবি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, দ্বিতীয় পর্যায়ের সংলাপে বিষয়ভিত্তিক আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কারের বিষয়ে ঐক্যমত্যের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনার শেষ দিনে সিপিবির 7 সদস্যের প্রতিনিধি অংশ নেন। সূচনা বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানান সিপিবির সাধারণ সম্পাদক। আমাদের কাছে সংস্কারের সুনির্দিষ্ট প্রশ্নগুলো জনগণের সামনে যদি আমরা নিয়ে আসতে পারি এবং জনগণ যদি মনে করে যে সেইটা তার সাথে রিলেটেড, তাহলে কিন্তু আমরা এই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবো। পরে ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের নাম পরিবর্তন, সংবিধানের 150 অনুচ্ছেদের 5, 6, 7 এই 3টি তফসিল বাতিলের বিপক্ষে ঘোরতর দ্বিমত জানিয়েছেন তারা। চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণ ও মানবিক করিডোর ইস্যুতে কথা বলেন তিনি। এই বন্দর দেওয়াটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিকর, রাজনৈতিকভাবে ক্ষতিকর, আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, আমরা পরিষ্কার করে বলেছি। 2, করিডোর। ওরা একটা সব চমৎকার শব্দ বের করছে, মানবিক করিডোর। আমরা বলেছি না, মানবিক করিডোরের নামে জাতিসংঘের পরামর্শে এই ধরনের কাজ পৃথিবীর যে সমস্ত জায়গায় হয়েছে সেটা হচ্ছে এই সাম্রাজ্যবাদী প্রক্সি ওয়ারের মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়েছে। 66 6 দফা, 69 11 দফা, এ সব কিছুর কালমিনেশন হচ্ছে 72 সংবিধানের 4 মূলনীতি। তখন এটাকে বাতিল করার প্রশ্ন অবান্তর। আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণা অবশ্যই সেটাতে থাকবে, সাম্য, নাগরিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কিন্তু এই মূলনীতি বাদ দিয়ে আমরা ঘোরতরভাবে বলেছি এই আলোচনা অপ্রয়োজনীয়। কমিশনের সহসভাপতি বলেন, জাতীয় ঐক্যমতের প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত বড় কোনো দ্বিমত নেই। তবে যেসব বিষয়ে ভিন্ন মত আছে সেগুলো নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। মানবিক করিডোর দিলে বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে বলেও সিপিবি আশঙ্কা করছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 22 মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, ফ্যাসিবাদী সরকারকে নুসরাত সহযোগিতা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, হয়রানির উদ্দেশ্যেই তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর ঘটনা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা, মামলা থাকার কারণেই নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে মামলার আসামি হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলায় রোববার তাকে গ্রেপ্তার করা হয় বিমানবন্দর থেকে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ফেসবুকে সরব হয়েছেন সংস্কৃতি উপদেষ্টাও। তার ধারণা, ওভার নার্ভাসনেস থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে, যা সমর্থনযোগ্য নয়। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরকারের একজন উপদেষ্টার মন্তব্যের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। সাংবাদিকরা জানতে চান ঢালাও মামলায় নিরপরাধ মানুষকে হয়রানির বিষয়ে। চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াও এর শিকার হলেন কিনা সে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই। ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। হ্যাঁ, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। মামলা না থাকলেও আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দর থেকে
কেন ফেরত পাঠানো হয়েছিল তাও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন চিত্রজগতের অনেকেই। সমালোচনায় মুখর হয়েছেন অনেক নেটিজেন। আক্তার হোসেনের রিপোর্ট। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনয় শিল্পী ও নির্মাতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। জুলাই অভ্যুত্থানের পক্ষে সক্রিয়রাও ব্যক্তিগত মতামত জানাচ্ছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আজমেরি হক বাঁধন উদ্বেগ জানিয়ে লিখেছেন, যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজের হতাশার কথা জানিয়ে অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন কি দোষে একজন শিল্পী আজ এইভাবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, উনি একজন অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এটাই ওনার কাজ। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম নয়। উনি রাজনীতি সচেতনও না এবং কোনো রাজনীতি করেনও না। তিনি প্রশ্ন রাখেন, বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, এদেশে শিল্পীদের কদর নেই। নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য আর আজগুবি অভিযোগে নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না। ঢালাও গায়েবী মামলা বন্ধেরও আহ্বান জানান তিনি। র্যাপার মাহমুদ হাসান তাবিব লিখেছেন, এই গ্রেফতার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তী সরকারকে হেয় করবে। নুসরাত ফারিয়ার গ্রেফতারে সরব রাজনৈতিক অঙ্গনের সদস্যরাও। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে এখন নুসরাত ফারিয়াকে গ্রেফতার, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়ার কাজের সঙ্গী ঘোড়ার নির্মম মৃত্যু মেনে নিতে পারেননি হাওরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘোড়াটির ছবি ভীষণভাবে নাড়া দিয়েছে নেটিজেনদের। এই ঘোড়ায় চড়েই দূর দূরান্তে কবর খুঁড়তে যেতেন মনু মিয়া। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘোড়া হত্যার বিষয়ে তদন্ত চলছে, দোষীদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে মনু মিয়ার ছবি, সঙ্গে তার মহৎ কাজের সাথী ঘোড়াটি। বয়সের ভারে নানা রোগে আক্রান্ত হয়ে মনু মিয়া যখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন, সে সময়ই মিঠামইনের হাসিমপুরে ঘোড়াটিকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত মনু মিয়া প্রায় 50 বছর ধরে কবর খননের কাজ করছেন। বিনা পারিশ্রমিকে খুঁড়েছেন 3000-এর বেশি কবর। কারো মৃত্যুর খবর শুনলে খুন্তি কোদাল নিয়ে ছুটতেন কবর খুঁড়তে। শুনতে যে একটা মুসলমান লোক মারা গেছে, কবর করতেন তিনি এই ঘোড়াটা নিয়েই, কিন্তু তার সম্বল এই ঘোড়াটাই। উনি ঘোড়াটার অনেক আদর করছে। ঘোড়াটা যখন নিজে অসুস্থ অবস্থায় তো নদীতে গেছে, গিয়া এই শ্যাম্পু দিয়া নিজে কত কষ্ট করিয়া ঘোড়াটার গোসল করাইছে। কাজের সুবিধার্থে দোকান বিক্রি করে কেনা ঘোড়াটির মৃত্যুর খবর এখনো জানেন না তিনি। মহৎ কাজের সারথি ঘোড়াটির এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না এলাকাবাসী। তার যে ক্ষতিটি হয়েছে সে ক্ষতি পায়, পাশাপাশি প্রশাসনিক ভাবে যেন সে বিচারটা পায়। যে ঘোড়াটা এই যে ক্ষতিগ্রস্ত করছে, এই জন্য আমরা প্রশাসনের কাছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার চাই। পুলিশ জানিয়েছে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মালিকবিহীন ঘোড়াটাকে এই অস্ত্র দিয়ে আঘাত করে এবং ঘোড়াটা পরে পাশেই একটা হাওরে পড়ে মারা যায়, এইটুকু আমরা জানতে পেরেছি। আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিই। বিশ্বস্ত ও নিরীহ প্রাণী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় তারা জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে প্রশাসন। এই ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু এবং মাটিতে দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে সরকার। সে সময় পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায় সহ যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা। এটা আমাদের ন্যায্য হিস্সা, কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। ডিসি সাহেবদেরকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বছর যে কটা বালুমহল ইজারা দেওয়া হয়েছে তার বিপরীতে সরকার 250 কোটি টাকাও পুরা পায়নি। তো 250 কোটি টাকার জন্য সরকার আসলে বালুমহলগুলো এইভাবে ইজারা দেবে নাকি নদীর নাব্যতা যেহেতু সরকারের দায়িত্ব, সরকার আস্তে আস্তে এঙ্গেজড হবে, কারণ এই সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে, সেটা করবে। তাহলে লোকেও কম দামে বালু পাবে, নদীর পরিবেশও রক্ষা হবে, আশেপাশের মানুষও রক্ষা পাবে। এবার নিটলটাটা আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার শনাক্ত হয়েছে, যা ইতোমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে 82 বছর বয়সী বাইডেন শারীরিক নানা উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে, এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয়। এটি খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশ হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে বাইডেনকে সমর্থন ও সহানুভূতি জানানো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয় সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 23শে মে শুরু হচ্ছে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলা চলবে 26 মে পর্যন্ত। বইমেলার প্রস্তুতি, কর্মসূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। বইমেলার আহ্বায়ক এবং ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, কো চেয়ারপারসন ডক্টর নজরুল ইসলাম ও অন্যরা। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের বইমেলা উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মার্কিন বন্ধু ফিলিস টেইলর। বইমেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশক, লেখক, কবি ও সাহিত্যিকদের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। টরন্টোর নর্থ ইয়র্কের ট্যাগোর সেন্টারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবি প্রণাম অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে ছিল মনোজ্ঞ আলোচনা। একই সাথে ছিল কবিগুরুর সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন। স্বনামধন্য শিল্পী ও রবীন্দ্রচর্চার সাথে সংশ্লিষ্টরা এতে অংশ নেন। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে পিপিআরসি, ওয়াটার এইড সহ কয়েকটি বেসরকারি সংস্থা। সব নাগরিকের জন্য বৈষম্যহীন ও সমতাভিত্তিক ওয়াশ সেবা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি বিষয়ে কথা বলেন অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ওয়াশ সেবা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন টেকসই করে, জলবায়ু সহনশীল পেশা নির্বাচন ও উদ্ভাবনী ওয়াশ সমাধানের মাধ্যমে পরিবেশগত অবক্ষয় রোধ করে। গাজীপুরের নাওজোড় কড্ডায় একটি তৈরি পোশাক কারখানায় আবারও অসুস্থ হয়ে 100-এরও বেশি শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিসি ইন্টারন্যাশনাল নামের ওই পোশাক কারখানার শ্রমিকরা জানিয়েছেন, সকালে পানি পান করার পর থেকে শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। শনিবার সকালেও এমন ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বেশিরভাগ শ্রমিকই পেটে ব্যথা, বমি ও মাথা ঘোরানো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জনস্বাস্থ্য সুরক্ষার তামাকের ব্যবহার কমিয়ে আনতে আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের মূল্যবৃদ্ধি ও কার্যকর কর আরোপের দাবি জানিয়েছেন নারী মৈত্রী, গণমাধ্যম কর্মী ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধির দাবিতে নারী মৈত্রী আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলির সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের হেড অফ প্রোগ্রাম হাসান শাহরিয়ার। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিউন নাহিন শিমুল, চ্যানেল এর প্রধান বার্তা সম্পাদক মীর মাসুর জামান রনি সহ অন্যরা। এ সময় তামাক বিরোধী তরুণ ফোরাম, তামাক বিরোধী মায়েদের ফোরাম, তামাক বিরোধী শিক্ষক ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুইডেন দূতাবাসের সহায়তায় সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ চলতি মাসের শেষে ইন্সপায়ার চ্যালেঞ্জ ফান্ডের প্রথম ধাপ চালুর প্রস্তুতি নিচ্ছে। ইনিশিয়েটিভ টু স্টিমুলেট প্রাইভেট ইনভেস্টমেন্ট ফর রিসোর্স এফিসিয়েন্সি ইন্সপায়ার উদ্যোগের লক্ষ্য হল বাংলাদেশের তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানি ও শক্তি দক্ষতার ব্যবহার বাড়ানো। এই উদ্যোগের মাধ্যমে সবুজ জ্বালানিতে বেসরকারি বিনিয়োগে ঝুঁকি হ্রাস করতে ফ্যাক্টরিগুলোকে প্রকল্প ব্যয়ের সর্বোচ্চ 40% পর্যন্ত অনুদান দেওয়া হবে। বাকি 60% ব্যয় ফ্যাক্টরিগুলোকে যৌথভাবে বহন করতে হবে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের শিল্প পরামর্শ কর্মশালার এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রকল্প ভেদে চ্যালেঞ্জ ফান্ডের অনুদানের পরিমাণ 1 থেকে 5 লক্ষ সুইডিশ ক্রোনার। কর্মশালায় সুইডিশ ডাচ এম্বাসির প্রতিনিধি, বিজিএমইএ, বিকেএমইএ, H&M, ইন্ডেটেক্স, মার্কস অ্যান্ড স্পেন্সার সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। ALRD, বেলা ও পানি অধিকার ফোরামের যৌথ উদ্যোগে রাজধানীর সিলডাপ মিলনায়তনে ভূগর্ভস্থ পানির সংকট, কৃষি ও পরিবেশের উপর প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা হয়েছে। ALRDর নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে এবং বেলার প্রধান নির্বাহী তসলিমা ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিজ বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সরওয়ার জাহান। বলেন, পানির সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে আইন, নীতি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে পানির টেকসই ব্যবহার ও সংরক্ষণের পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। চাঁদাবাজি সহ নানা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটি। চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করে সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডক্টর আশফাক আহমেদ জামিল ও মুখপাত্র ইয়াসির আরাফাত জানান, সংগঠনের পক্ষ থেকে সেনাবাহিনীর আওতাধীন গ্রামীণ ও কুটির শিল্প মেলায় হাউজি ও লটারি বন্ধ করা, সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত 25 জনকে পুনঃবহালের প্রশাসককে সুপারিশ করা হয়েছে। নগরীর মুন্সিপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ কেন্দ্রে তদবির বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন তারা। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ এনে 16 জন পদত্যাগ করেন। ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন, ইলিশা মতিরহাট ফেরিঘাটের কাজ দ্রুত সমাপ্ত করা, ভোলার ঘরে ঘরে উত্তোলিত গ্যাস লাইন প্রদান, ভোলার চতুর্দিকে নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ সহ 8 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রামে অবস্থানরত সর্বস্তরের ভোলাবাসী।
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ভোলা জেলা সমিতির এই মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন মোহাম্মদ জিল্লুর রহমান, ফিরোজ চৌধুরী, মোহাম্মদ জুয়েল রানা, হাজী মোহাম্মদ সেলিম, বাহারুদ্দিন সহ অন্যরা। 8 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান শত শত ভোলাবাসী। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে সমর্থকদের সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। লুটেরাদের জব্দ অর্থ ও শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন। পাচার টাকা দেশে আনতে 4-5 বছর লাগবে মনে করেন গভর্নর। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, আবারও বললেন তারেক রহমান। ক্রীড়াসহ সব ক্ষেত্রের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও নেটিজেনদের প্রতিক্রিয়া। এবং বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর। সঙ্গীতের মহা উৎসবে সেরা কণ্ঠ বিজয়ীদের নাম ঘোষণা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।